আচ্ছা, এই কোর্সের নাম বিশাল বড়, তোমরা দেখতেই পাচ্ছ যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এন্ড ইমার্জিং টেকনোলজিস ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কোয়াইট বিগ, মানে, এবং এটার স্কোপও অনেক বেশি। সবকিছু তো আর কভার করা যায় না, তো আমরা মোটামুটি যে গাইডলাইনটা তৈরি করেছি সেটা হচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিরেক্টলি কিছু অ্যাডভান্সমেন্ট আছে, এই ধরনের কিছু টেকনোলজি এখানে পড়ানোর চেষ্টা করা হয়। তারপর যেটা হচ্ছে ইমার্জিং, এছাড়াও আরো কিছু ইনোভেটিভ টেকনোলজি আছে যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করছি, সেগুলো নিয়েও ডিসকাস করা হয় এখানে কিছু। এছাড়া হচ্ছে কিছু কেস স্টাডি ডেভেলপ করা হয়, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কিছু কেস স্টাডি যেখানে আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে পেন এটা আর কি, আমরা ইউজ করছি, সেটা এখানে আমরা একটু কিছুটা কভার করি। আর যেটা হচ্ছে এই যে যেটা বললাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সমেন্ট বলতে যে এক্সাম্পল কিছু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বায়ো ইথানল বা বায়োডিজেল প্রোডাকশন বায়োমাস থেকে, এই জিনিসগুলা কিছুটা হচ্ছে এখানে কভার করার চেষ্টা করা। একটু যদি ডিটেলসে বলি যে বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমরা এখানে এই কোর্সটাকে ডিফারেন্ট সেক্টরে ভাগ করেছি। একটা হচ্ছে আমার পার্টটাতে, একটা হচ্ছে যে বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্ট, আর একটা হচ্ছে ন্যানো পার্টিকেল টেকনোলজি, যেহেতু আমরা কোর্সটার নামই হচ্ছে ইমার্জিং টেকনোলজিস, যেগুলো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে। তো বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে বুঝতে পারছো তোমাদের বায়োকেমিক্যালের কোর্স কিছুটা পড়ানো হয়, তো তোমরা জানো। অ্যাডভান্সমেন্টের মধ্যে এখানে মেইনলি কি কভার করা হবে সেটা হচ্ছে যে বায়োসেন্সর। বায়োসেন্সর বলতেই বোঝা যাচ্ছে যে বায়োলজিক্যাল কোনো স্টাফ বা মেটেরিয়ালস দিয়ে আমরা কোনো সেন্সিং অ্যাপ্লিকেশনে ইউজ করবো। হ্যাঁ, তো বায়োসেন্সর সেক্ষেত্রে আমরা ডে টু ডে লাইফে যে গ্লুকোজ বায়োসেন্সর ইউজ করি ডায়াবেটিস মেজার করার জন্য, সেটা কিন্তু একটা বায়োসেন্সরের এক্সাম্পল। এটা ডিটেলসটা আমরা এই কোর্সে পরবর্তীতে পড়বো। তারপর হচ্ছে এনজাইমেটিক অনেক ধরনের ডিভাইস হতে পারে, এই গ্লুকোজ বায়োসেন্সর এটাও হচ্ছে এনজাইমেটিক ডিভাইস। ডিভাইস বলতে একটু ব্রড সেন্সে বোঝায়, সেন্সর তো অনলি সেন্সিং কাজে ইউজ হয়, ডিভাইস বললে সেটা আরো অ্যাপ্লিকেশন হতে পারে, যে ডিগ্রেডেশন, তারপরে আরো অনেক ধরনের কাজের জন্য আমরা ইউজ করতে পারি। এছাড়া এনজাইম ইমোবিলাইজেশন, এনজাইমেটিক ডিভাইস, এটা কভার করা হবে। এছাড়া হচ্ছে ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের কিছু এক্সাম্পল আমরা দেখবো, তোমরা জানো, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। আর যেটা থাকে বায়োপ্লাস্টিক প্রোডাকশন, এটা ডিটেলস এখানে কভার করি না, কিন্তু পসিবল কভার করা। বায়োপ্লাস্টিক বলতে মেইনলি বোঝায় যে আমরা জানি প্লাস্টিক গুলো ইউজুয়ালি পলিইথিলিন বলো বা যে ধরনের জিনিস মেটেরিয়ালস গুলো থাকে, সেগুলোর মেইন প্রবলেম যেটা হচ্ছে এরা ডিগ্রেডেবল না। বায়োপ্লাস্টিক মানে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট যদি সুগারটাকে আমরা ডিফারেন্ট কনভার্সনের মাধ্যমে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে কনভার্ট করি এবং অ্যাপ্লিকেশনে ইউজ করি, সেটা হচ্ছে বায়োপ্লাস্টিক প্রোডাকশন পার্টের মধ্যে পড়ে। তারপরে আসে হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট বলতে মেইনলি যা বোঝায়, ডিটারজেন্টের মধ্যে কিছু সারফেক্টেন্ট দেয়া থাকে। ডিটারজেন্ট যে আমরা যে কাপড় ধুই, সারফেক্টেন্ট দেওয়ার কারণ কি, আমরা সারফেস টেনশন কমাতে চাই। সারফেস টেনশন কমলে কি হয়, ডিটারজেন্টের যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলা যেগুলো হচ্ছে মেইনলি গ্রিজ অয়েল বা ডার্ট গুলো ক্লিন করে, সারফেক্টেন্ট সারফেস টেনশন কমিয়ে সেই ক্লিনিং প্রসেসটাকে হেল্প করে। তো এটা হচ্ছে জেনারেল সারফেক্টেন্টের অ্যাপ্লিকেশন। আর বায়ো সারফেক্টেন্ট বলতে বায়োলজিক্যাল কোনো স্টাফ, সেটা হতে পারে এনজাইম, হতে পারে কোনো মাইক্রো অর্গানিজম লাইক ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া, যেটাকে ইউজ করে আমরা সারফেস টেনশন কমাই। কমালে কি সুবিধা হয়, সারফেস টেনশন কমালে যে ডিটারজেন্টের যে অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসটা, সেই সারফেস টেনশন কমিয়ে ওই গ্রিজ অয়েল বা ডার্ট গুলোকে ক্লিন করে ফেলে। তো এখানে কেমিক্যাল ইউজ না করে বায়োলজিক্যাল স্টাফ ইউজ করা। পপুলার আরেকটা টার্ম হচ্ছে বায়োরিমেডিয়েশন। বায়োরিমেডিয়েশন বলতে যা বোঝায় সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল কোনো এন্টিটি, এনজাইম হতে পারে, ফাঙ্গাস বা এগুলো দিয়ে ওয়াটারের যে পলিউটেন্ট থাকে সেগুলোকে রিমুভ করা হয়। অনেক সময় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটার জেনারেট করে ডিরেক্টলি ওয়াটারে ফেলে দেয়, ওয়াটার বডিতে, এতে করে কন্টামিনেশনের চান্স থাকে। সেইটাকে রিমুভ করার জন্য এই যে বায়োরিমেডিয়েশন টেকনোলজি ইউজ করা হয়, সেখানে যথারীতি একইভাবে এনজাইম বা এই ধরনের কোনো এন্টিটি দিয়ে আমরা সাধারণত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে থাকি। তো মেমব্রেন সেপারেশন,
বায়ো মেডিয়েশনে ইউজ করা হয়, এটা এখানে কভার করা হবে না। বাট এটার ক্ষেত্রে মেইনলি যা করা হয় একটা ব্রিফ আইডিয়া দিয়ে রাখি। মেমব্রেন সেপারেশন মানে তো তোমরা জানো যে সেমি পারমিয়েবল একটা মেটেরিয়ালস হচ্ছে মেমব্রেন। কোনো একটা কম্পোনেন্টকে সে পাস করতে দেয় আরেকটাকে দেয় না, সেমি পারমিয়েবল বলার এটাই তো কারণ। তো সেই ক্ষেত্রে এই মেমব্রেন সেপারেশনের সময় মেমব্রেনের মধ্যে যে পোরাস প্লেস গুলো থাকে সেখানে কোনো বায়োলজিক্যাল এন্টিটি অ্যাটাচ করে দেওয়া হয়। এতে করে যেটা হয় ওই যে ছাঁকনির কাজ যেটা হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এট এ টাইম কোনো পলিউটেন্ট থাকলে ডিগ্রেড করে করে সামনের দিকে যেতে থাকে। তো বায়োরিমেডিয়েশন প্লাস হচ্ছে যে সেমি পারমিয়েবল যে প্রপার্টি, সেটার মাধ্যমে আমরা মেমব্রেন সেপারেশনটা ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে পড়ানো যায়, আমরা এখানে তো সব করবো না, কিছু জিনিস হয়তো কভার করবো, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ন্যানো পার্টিকেল, ন্যানো পার্টিকেল নিয়ে এখানে কিছু স্টাডি করব আমরা। সিলিকন ন্যানো পার্টিকেল কিভাবে আমরা প্রডিউস করতে পারি, তার অ্যাপ্লিকেশন কোথায়, তারপরে হচ্ছে টাইটেনিয়াম ন্যানো পার্টিকেল এবং তার ফিউচার প্রসপেক্ট, এগুলো হচ্ছে এই কোর্সে আমরা কভার করার চেষ্টা করব। এটা হচ্ছে মোটামুটি সিলেবাসটা কি হতে পারে। আর এটা এমনিতে একটা বই, এটা তোমাদের কিনতেও হবে না, বা এটার সফট কপি তোমরা চাইলে নামাইতে পারো, না নামাইলেও হবে। এই শীট গুলো পড়লেই তোমাদের হয়ে যাওয়ার কথা, কারণ আমি সব ডিটেলস লিখে দিয়েছি। ঠিক আছে, জাস্ট জানানোর জন্য রেফারেন্স বুকটা এখানে আমি দিয়ে দিলাম। এইটুকু হচ্ছে তোমাদের ইন্ডিকেটিভ সিলেবাস। এরপরে আমরা অরিজিনাল স্লাইডে চলে যাই, যেটা আমরা স্টাডি করব। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। তো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা আগেও এটা পড়েছো, জানো যে এটা হচ্ছে কম্বিনেশন অফ বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বায়োলজি কেন? কেমিস্ট্রিতে সিম্পল যদি কেমিক্যাল কোনো একটা রিয়েকশনকে বলতে চাই, তাহলে সেখানে ক্যাটালিস্ট থাকে অনেক সময় প্রভাবক হিসেবে। কিন্তু বায়োকেমিক্যাল প্রসেস বা বায়োকেমিক্যাল রিয়েকশন আমরা যখনই বলি, তখন কোনো একটা বায়োলজিক্যাল এন্টিটি চলে আসে। বায়োলজিক্যাল এন্টিটি আসা মানেই হচ্ছে যে তার বায়োলজিটা, তার প্রপার্টিজ, তার টেম্পারেচার, পিএইচ বা এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে কনসিডার করতে হয়, যেটা হচ্ছে মেইনলি বায়োলজির টপিকস। কেমিস্ট্রি ডিল করছে হচ্ছে রিয়েকশনটা নিয়ে, যে রিয়েকশনটা এখানে কাজ করছে। বায়োলজি ডিল করছে হচ্ছে বায়োলজিক্যাল যে স্টাফ গুলো প্রভাবক হিসেবে কাজ করছে তাদের প্রপার্টি গুলো। আর ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এই যে আমরা ডিফারেন্ট টাইপের মেটেরিয়ালস তৈরি করছি, বায়োসেন্সর, তারপর ডিভাইস, বায়োরিমেডিয়েশনের জন্য বায়ো সার্ফেক্টেন্ট বা এই ধরনের মেটেরিয়ালস, সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা চলে আসে। তো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা মাত্রই হচ্ছে এই তিনটার কম্বিনেশন বোঝায়, যেটা তোমরা আগেও হয়তো কিছুটা স্টাডি করেছো। এখন এই যে আমি যেটা অলরেডি বললাম, বায়োকেমিক্যাল প্রসেস মানে হচ্ছে কোন একটা রিয়েকশনকে ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম, মাইক্রো অর্গানিজম বা সেল, এগুলার প্রেজেন্সে ক্যারি আউট করা। প্রভাবক হিসেবে এক্ষেত্রে বায়োলজিক্যাল এন্টিটি থাকে। এনজাইম তো একটা প্রোটিন মলিকুলস, আলাদা জিনিস। মাইক্রো অর্গানিজম বলতে হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ফাঙ্গাস, বা যে কোনো ধরনের ইস্ট, ইস্ট তো ফাঙ্গাস ক্যাটাগরিরই। তো সেল হতে পারে। এর মাধ্যমে সাধারণত ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে বায়োলজিক্যাল এন্টিটি থাকবে। এখন অ্যাডভান্স টেকনোলজি গুলা কি, যেটা তোমরা ডে টু ডে লাইফে আমরা সবাই ইউজ করছি, বাট এটার বিহাইন্ডে যে বায়োকেমিক্যাল টেকনোলজি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সেটা হয়তো আমরা বুঝতে পারি বাট ডিটেলসে জানি না। সেটার ব্যাপারটা এখানে আমি কিছুটা বলি। ড্রাগ ডিসকভারি অবশ্যই বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্ট বা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অ্যাপ্লিকেশন। সেটা কিভাবে? ড্রাগ আমরা কার জন্য ডিসকভার করি? মেইনলি হচ্ছে কোনো একটা ডিজিজের জন্য। এখন ডিজিজ গুলো কিভাবে হয়ে থাকে, ডিফারেন্ট টাইপের ডিজিজের কথা যদি চিন্তা করো, কোনো না কোনো বায়োলজিক্যাল এন্টিটি তার জন্য দায়ী থাকে, যেটা অর্গানিজম, ইস্ট, বা ধরো অনেক সময় পায়ে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হতে থাকে। অনেকের দেখা যায় কোনো
কিছু না, বৃষ্টির পানিতে পা দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে পায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেটা কিছুতেই ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু অয়েন্টমেন্ট দেয় বা অনেক সময় ওরাল মেডিসিন দেয়। তো সেই ড্রাগটা মেইনলি ডিসকভার কিভাবে করে, ওই যে সার্টেন মাইক্রো অর্গানিজম, সেটা এনজাইম হতে পারে, ফাঙ্গাস হতে পারে, তাকে ইনহিবিট করার যে প্রপার্টিটা, সেইটা স্টাডি করে তারপরে হচ্ছে সেই ড্রাগটাকে ডিসকভার করতে হয়। সো কোনো একটা বায়োলজিক্যাল এন্টিটি আমার ডিজিজটা তৈরি করছে, এবং তার যে আহ, তাকে ইনহিবিট করার যে প্রপার্টি, সেটা স্টাডি করেই ড্রাগ ডিসকভারিটা সাধারণত হয়ে থাকে। তারপর যেটা হচ্ছে ভ্যাকসিন ডেভেলপমেন্ট। করোনার আসলে অনেকদিন চলে গিয়েছে, তারপর হচ্ছে করোনার কথা যদি আমরা মনে করি, সেটাও কিন্তু এই বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্টের একটা পার্ট। ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ভ্যাকসিন জিনিসটা আসলে কি তোমাদের একটা ইনিশিয়াল আইডিয়া আমি যেটা বলি, ভ্যাকসিনকে আমি সবসময় বলি এটাকে বলে কাটা দিয়ে কাটা তোলা ভ্যাকসিন। কেন? কারণ হচ্ছে করোনা আমাদের কিভাবে হতো, তোমাদের এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহজে হয়তো রিলেট করতে পারবে। প্রথমে করোনা ভাইরাস যদি বডিতে অ্যাটাক করতো, করলে সেটা আস্তে আস্তে কি থাকতো, ফুসফুসের একটা সার্টেন প্লেসে গিয়ে সে যদি নিজেকে কানেক্ট করে ফেলতে পারতো, অ্যাটাচ করে ফেলতে পারতো, তখন সে সংখ্যায় বাড়তে থাকতো। বাড়তে বাড়তে একসময় কি তোমার শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা, সেটাকেই সে ব্যাহত করে ফেলতো। তার মানে আমার এখানে এই কাজটা বন্ধ করার জন্য কি করতে হবে, এর এই অ্যাটাচমেন্ট প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে। একটা করোনা ভাইরাসের সব পার্টই কিন্তু ফুসফুসে গিয়ে অ্যাটাচ হয় না, সার্টেন একটা পার্ট হয়তো ফুসফুসের একটা পার্টে গিয়ে অ্যাটাচ হয়ে থাকে, যেটা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি। এখন আমি যদি এরকম ধরো ড্র করে দেখাই, ধরো এই সার্টেন একটা পোর্শন হয়তো ফুসফুসের সাথে গিয়ে অ্যাটাচ যদি হতে পারে, তখন হচ্ছে সে আস্তে আস্তে রিয়াকশনে যাচ্ছে এবং ডিজিজটাকে স্প্রেড করে দিচ্ছে। এখন আমি যদি এইটার যে কমপ্লিমেন্টারি পার্টটুকু, যে এখানে সে অ্যাটাচ হচ্ছে, এটাকে যদি আমি ভ্যাকসিনের মাধ্যমে আগেই শরীরে এখানে দিয়ে দিই, তখন কি হবে, এই পার্টটুকুর সাথে এই যে কমপ্লিমেন্টারি যে পার্টটুকু যেটা ফুসফুসের সাথে অ্যাটাচ হতো, এটাকে অকিউপাই করে ফেলবে। তার অ্যাফিনিটিটা এমনই হবে যে ঢোকার পরে বডিতে সে ওই ভাইরাসের যে অ্যাক্টিভ পার্টটা, তার সাথে সে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে গেলে কি হবে, এই পার্টটুকু আর ফুসফুসের সাথে অ্যাটাচ হতে পারবে না। না পারলে তখন আর ডিজিজ ডেভেলপ করবে না। So, এই জন্য সাধারণত, এবং এই পার্টটা কোথা থেকে আসছে মেইনলি আমি থেকে নিচ্ছি, যে যে পার্টটাকে আমি জানি যে এইটুকু ভাইরাসের অ্যাক্টিভ পার্টটুকু ফুসফুসের সাথে অ্যাটাচ হয়ে যায়, সেই রকম টাইপের একটা জিনিসই কাটা দিয়ে কাটা তোলা, যেটা আমি বললাম ভ্যাকসিনের মাধ্যমে আমি শরীরে এন্ট্রি করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে হার্মলেস ক্যাটাগরি। তখন এখানে এর কোনো অ্যাক্টিভ পার্টই থাকে না যেটা ফুসফুসের সাথে অ্যাটাচ হতে পারে। ভ্যাকসিন ডেভেলপমেন্টটা সাধারণত এইভাবে করে থাকে, যেটার জন্য আসলে ইন্টেন্সিভ স্টাডি প্রয়োজন হয়। তোমাকে ভাইরাস যদি অ্যাটাক করে, তখন হচ্ছে ভ্যাকসিনের যে কেমিক্যালটা, সেটা সরি যেটা তুমি শরীরে দিয়েছো, সেটা ভাইরাসের সাথে অ্যাটাচ হবে, আদারওয়াইজ বডিতে এমনি থেকে যাবে। ভাইরাস অ্যাটাক না করলে তো আর তার কারোর সাথে অ্যাটাচ হওয়ার দরকার হচ্ছে না। তো এটা সাইড ইফেক্টও আছে। এখন অনেকের শুনবা অ্যালার্জির প্রবলেম, ইভেন আমারও নিজেরও অ্যালার্জির প্রবলেম হচ্ছে মোস্ট প্রবাবলি। ম্যাম আমারও হচ্ছে। হ্যাঁ, এটা সবারই। এটা আমি কখনোই অ্যালার্জিক ছিলাম না, এখন আমি অ্যালার্জিক। আমার চোখে চুলকায়, গায়ে চুলকায়, বিভিন্ন সার্টেন ফুডের জন্য। তা আমি যেটা বুঝতে পারি, এটা ভ্যাকসিনের সাইড ইফেক্ট আর কি। যে কারণ আমি ওই যে বললাম না, যে শরীরে একটা ডিজিজের একটা পার্ট ঢুকিয়ে দেয় ভ্যাকসিনের মাধ্যমে। ভাইরাস যদি যায় তাহলে তার কাজ আছে না, আদারওয়াইজ তো তার কোনো কাজ নাই, সে অন্য কোথাও না কোথাও সাইড ইফেক্ট ফেলতেই পারে। এই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এনিওয়ে, এটা গেল ভ্যাকসিন ডেভেলপমেন্টের অ্যাডভান্স টেকনোলজির মধ্যে একটা। আরেকটা যেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল, বায়োরিমেডিয়েশন যেটা বললাম, সেটা এই যে পলিউশন কন্ট্রোলের মধ্যে পড়ে। তো পলিউশন কন্ট্রোলটা কিভাবে হচ্ছে, তোমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে, দেখা যায় ব্লিচিং প্রসেসে, তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্লিচিং প্রসেসের পরে যে ওয়েস্ট ওয়াটারটা থাকে, সেটাকে ওরা ট্রিট করে। ট্রিট করার পরেও হচ্ছে রেসিডুয়াল কিছু কম্পোনেন্ট থেকে যেতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড একদম পিপিএম লেভেলে বা এরকম কিছু। ওই ধরনের কম্পোনেন্ট গুলো দেখা যায় কেমিক্যাল দিয়ে ট্রিট করতে গেলে বেশি কেমিক্যাল পড়ে গিয়ে উল্টা আরো যে যে ওয়াটারের মধ্যে ফেলছে, এক্সট্রা এক্সেস কেমিক্যালটা হার্মফুল হয়ে দাঁড়ায় আর কি। তো সেটা রিমুভ করার জন্য একদম রেসিডুয়াল অ্যামাউন্টে পিপিএম লেভেলে যদি কিছু থাকে, তখন এখানে ওই ব্লিচিং এজেন্টটাকে বায়োলজিক্যাল কোনো অ্যান্টিটি দিয়ে ট্রিটমেন্ট করলে সুবিধা কি,
বায়োলজিক্যাল স্টাফ যদি নর্মাল ওয়াটারেও চলে যায়, ওই ওয়াটার বডির জন্য এক্সট্রা কোনো হার্ম হবে না এক্সেস থাকলে। এইভাবে দেখা যাচ্ছে যে এরকম রেসিডুয়াল ট্রিটমেন্টের জন্য ইউজ করা যেতে পারে। এক্সাম্পল দেই, তোমার ব্লিচিং হাইড্রোজেন পার অক্সাইড, সেটাকে হচ্ছে ক্যাটালাইজ নামক একটা এনজাইম আছে যেটা হাইড্রোজেন পার অক্সাইডকে ওয়াটার আর অক্সিজেনে কনভার্ট করে। সো ক্যাটালাইজ যদি কিছু দিয়ে দেওয়া যায় রেসিডুয়াল ওয়াটারে, তখন হচ্ছে এটা ব্রেকডাউন হয়ে যাবে, এক্সেস ক্যাটালাইজ থাকবে, সেখানে কোনো হার্মফুল কোনো রিয়েকশন হবে না। আর ফুড প্রসেসিং এ হিউজ অ্যাপ্লিকেশন, ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে তোমার সয়া সস প্রোডাকশন, হাবিজাবি ব্রেড, এগুলো সবই হচ্ছে ফুড প্রসেসিং এর অ্যাডভান্স টেকনোলজি, যেটা আমরা দেখি নেক্সটে। ও আমাদের ফার্মেন্টেশন যদি মনে থাকে, এটা মেইনলি কি, এনার্জি প্রোডাকশন টেকনিক ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। এটা মেইনলি কি করে, অক্সিজেন থাকবে না, গ্লুকোজ থেকে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট পাইরুভেটে কনভার্ট করে। এবং এই রিয়েকশনটা কখন হচ্ছে, যখন কোনো তোমার ইস্ট, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া টাইপের কোনো মাইক্রো অর্গানিজম থাকে। গ্লুকোজ থেকে অক্সিজেন থাকবে না, গ্লুকোজ থেকে পাইরুভেট, এবং পাইরুভেট থেকে এটা হচ্ছে ফাঙ্গাস, এটাও ফাঙ্গাস। এই ফাঙ্গাসের প্রেজেন্সে সে এনার্জি প্রডিউস করে, এট দ্য সেম টাইম বাই প্রোডাক্ট হিসেবে যদি অ্যাসপারজিলাস থাকে, তখন ল্যাকটিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এবং এই অ্যাপ্লিকেশনটা কোথায় দেখা যায়, সয়া সসের ক্ষেত্রে দেখা যায়। এটা কি, ফাঙ্গাস আমি বলেছি। তো সেম জিনিসের ক্ষেত্রে তুমি যদি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দাও, গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে, সেখান থেকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে এনার্জি প্রডিউস হচ্ছে, এবং ল্যাকটিক অ্যাসিড সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি করে। তো এই অ্যাপ্লিকেশনটা চিজ বা ইয়োগার্টে খুব অ্যাভেলেবল টেকনিক হিসেবে ইউজ করে থাকে। তো এই দুইটাতে যেহেতু সাইড বাই প্রোডাক্ট হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলে থাকি। সেম ভাবে এইখানে গ্লুকোজ থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে তুমি যদি স্যাকারোমাইসিস ফাঙ্গাসটা ইউজ করো, এখানে দেখা যাচ্ছে এনার্জি প্রোডাকশনের পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে ইথানল, কার্বন ডাই অক্সাইড। এখানে এটা যেটা ইউজ হচ্ছে বিয়ারের ক্ষেত্রে, এই যে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে এই যে বিয়ারের যে ফোম যেটা, সেটা হিসেবে সাধারণত বের হয়ে আসে। এবং আহ ওয়াইনের ক্ষেত্রে যেটা হচ্ছে ইথানল প্রোডাকশন হচ্ছে সাইড রিয়েকশন হিসেবে। আর এখানেও হচ্ছে ব্রেড প্রডিউসড হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড ব্রেডের যে ফ্লাফিনেসটা, সেটা সাধারণত এই কার্বন ডাই অক্সাইডের জন্য হয়ে থাকে। তো এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, তোমার এখানে ইথানল থাকে, সেই ইথানলটা অল্প পরিমাণে তৈরি হয়, এই জন্য এটা এখানে লেখা নাই। তো এখানে এটাকে আমরা বলতে পারি যে গ্লুকোজ থেকে পাইরুভেট এবং এখানে স্যাকারোমাইসিস এর মাধ্যমে আমরা সাধারণত এনার্জি প্রডিউস করছি কোথায়, বিয়ার, ওয়াইন বা ব্রেড প্রোডাকশনে। এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে যেহেতু ইথানল প্রডিউস হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতেছি ইথানল ফার্মেন্টেশন। আর আগেরটা যেটা যেহেতু ল্যাকটিক অ্যাসিড ছিল, এই জন্য ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলছিলাম। ইথানল বা তুমি অ্যালকোহল ফার্মেন্টেশন বলা যেতে পারে। ঠিক আছে, এই দুইটা পার্টে ফার্মেন্টেশন সাধারণত হয়ে থাকে, ডিপেন্ডিং অন কি ধরনের মাইক্রো অর্গানিজম তোমার এখানে হেল্প করছে। কারো কনফিউশন? ম্যাডাম ঠিক আছে। না ম্যাম। আচ্ছা, আগেটা ছিল ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে এখন বায়োক্যাটালাইসিস। বায়োক্যাটালাইসিস এটার এক্সাম্পল ওই যে আমরা বলছিলাম ন্যাচারাল ক্যাটালিস্ট বা বায়োক্যাটালিস্ট বা এনজাইম। বায়োক্যাটালিস্টই হচ্ছে এনজাইম, স্পিড আপ দ্য রিয়েকশন। তো কেমিক্যাল ক্যাটালিস্টের ক্ষেত্রে নাইট্রোজেন, হাইড্রোজেন, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে তোমার কেমিক্যাল ক্যাটালিস্ট, প্রডিউস করে কি, অ্যামোনিয়া। আর এটার ক্ষেত্রে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য দেখা যাচ্ছে কোনো বায়োক্যাটালিস্ট লাগে, সেটা এনজাইম হতে পারে। তখন দেখা যাচ্ছে সে কি করতে পারে, ডিজিজ ডেভেলপ করে। ফর এক্সাম্পল এখানে এইচআইভির কথা বলি, এখানে যদিও একটা প্ল্যান্টের কথা বলা আছে। তো এখানে এক্সাম্পলটা এইভাবে বুঝতে পারবা যে প্যাথোজেন বলতে এইচআইভি যে ভাইরাসটা, অনেকেই শুনবা যে সে হচ্ছে ডরমেন্ট ক্যারিয়ার ভাইরাস। অনেকেই হতে পারে ডরমেন্ট ক্যারিয়ার, মানে দ্যাট দ্যাট ডাজন্ট মিন যে তার হচ্ছে ওই জিনিসটা হবেই, বাট সে ভাইরাসটার ক্যারিয়ার। এখন ভাইরাসটার ক্যারিয়ার হচ্ছে কে, সাসেপ্টেবল হোস্ট কে, হিউম্যান। দিনের পর দিন এইচআইভি ভাইরাসটা তার শরীরে থেকে যাচ্ছে, কিন্তু ফেভারেবল এনভায়রনমেন্ট আসছে না। ফেভারেবল এনভায়রনমেন্ট কখন আসবে এইচআইভি ভাইরাসের জন্য, যখন সেখানে একটা এনজাইম যেটার নাম হচ্ছে প্রোটিয়েজ, PROTEASE, প্রোটিয়েজ,
একটা এনজাইম সেখানে যাবে, যাওয়ার পরে কি করবে, এইচআইভি ভাইরাসটাকে ব্রেকডাউন করে ফেলবে। ব্রেকডাউন করে সেটাকে হচ্ছে ডিজিজে কনভার্ট করে সারা বডিতে ছড়িয়ে দিবে। এইভাবে সাধারণত বায়োক্যাটালাইসিসের মাধ্যমে এই যে এনজাইম, বায়োক্যাটালিস্ট যেটা এনজাইম, সেটা কাজ করে থাকে। তো কি বললাম আমি, সাসেপ্টেবল হোস্ট হচ্ছে হিউম্যান, তাতে ডরমেন্ট অবস্থায় আছে প্যাথোজেন এইচআইভি ভাইরাস। সময়ের সাথে কিছুই হবে না যদি না ফেভারেবল এনভায়রনমেন্ট আসে। ফেভারেবল এনভায়রনমেন্ট কোনটা? প্রোটিয়াস। প্রোটিয়াস বডিটা অ্যাটাক করলেই হচ্ছে এইচআইভি ভাইরাসটা ব্রেকডাউন হয়ে হোল ডিজিজটা সারা বডিতে ছড়িয়ে যায়। তো এই হচ্ছে বায়োক্যাটালাইসিস প্রসেস। আর এটাও তোমরা পড়েছো, ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন। এটা রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা রেসপিরেশন কার জন্য লাগে? লিভিং বডির জন্য। এখানে একটা মাউসের ছবি দেয়া আছে। রেসপিরেশন টেকনিকে আলটিমেটলি কি প্রডিউস করে? সে হচ্ছে হিট প্রডিউস করে। সেটা কিভাবে হয়? যে কোনো লিভিং বডিতে, আমাদের শরীরেও প্রচুর পরিমাণে সুগার থাকে। তো আমরা যখন অক্সিজেন পাই, অক্সিজেন আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেনটা নেই রেসপিরেশন নিলে, সেই সুগারটা ব্রেকডাউন করে কার্বন ডাই অক্সাইড আর পানিতে কনভার্ট করে, জানো। এই যে কার্বন ডাই অক্সাইডটা, সেটাই আবার ফটোসিনথেসিসে যায়, প্ল্যান্ট নেয়, যেটা সানলাইটের মধ্যে পড়ে হচ্ছে তোমার ফটোসিনথেসিসের মাধ্যমে প্ল্যান্টের জন্য ফুড তৈরি করে। আবার সে অক্সিজেন ছেড়ে দেয়, যেটা আমরা কন্টিনিউয়াসলি টেক ইন করছি, ব্রিদ ইন এর মধ্যে ব্যবহার করছি। তো এই যে টোটাল প্রসেসটা, এটাও হচ্ছে বায়োকেমিক্যাল একটা প্রসেস, যেটা আমরা ডে টু ডে লাইফে প্রতিদিন ফলো করে যাচ্ছি, বাট নিজের অজান্তেই এই জিনিস আমাদের শরীরে হচ্ছে। এখন কেন আমরা বায়োকেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেসের উপরে এত গুরুত্ব দিচ্ছি, এটার কারণটা কি? এক নাম্বার হচ্ছে, বায়োকেমিক্যাল প্রসেসে প্রভাবক হিসেবে থাকে হচ্ছে বায়োলজিক্যাল কোনো স্টাফ। এবং বায়োলজিক্যাল স্টাফ মানে হাই টেম্পারেচার সাস্টেন করতে পারবে না। নিজেকে দিয়েই চিন্তা করো, তুমি তো 100 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে ছেড়ে দিলে কি হবে? তো সেমলি একইভাবে এক্সেপশনাল কিছু কেস ছাড়া বায়োলজিক্যাল কোনো এন্টিটি হাই টেম্পারেচারে কাজ করে না। এবং হাই টেম্পারেচারে কাজ করে না মানে হচ্ছে সেম কাজটা লো টেম্পারেচারে তোমাকে করা মানে তোমার এখানে এক্সট্রা কোনো এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে না। তো লো প্রসেসিং টেম্পারেচার হওয়ার কারণে তোমার টোটাল সিস্টেমটা এনার্জি ইন্টেন্সিভ হচ্ছে। এটা একটা সুবিধা। তারপর যেটা হচ্ছে হাইলি সিলেক্টিভ জেনারেটেড প্রোডাক্টস। সিলেক্টিভ মানে, ধরো একটা বায়োলজিক্যাল এন্টিটি, আমি যেটা এই একটু আগে যে ফার্মেন্টেশনের এক্সাম্পল দিলাম, একদম হাইলি সেন্সিটিভ। তুমি ল্যাক্টোব্যাসিলাস ইউজ করে ল্যাকটিক অ্যাসিড প্লাস এনার্জি প্রডিউস করছিল এই যেখানে। তো এখানে অ্যাসপারজিলাস যদি দাও, তাহলে তোমার এটাকে কিন্তু তুমি ইথানল ফার্মেন্টেশন বা অ্যালকোহল ফার্মেন্টেশন বানাতে পারবে না। এখান থেকে ডিরেক্টলি ল্যাকটিক অ্যাসিড সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে এবং এনার্জি প্রডিউস হবে। সো স্পেসিফিক, ভেরি স্পেসিফিক। তো ফাঙ্গাস দিয়ে যে কাজ করার কথা, সেটা ব্যাকটেরিয়া দিয়ে হবে না। তো এটা হওয়াতে সুবিধা যেটা হচ্ছে, সাইড রিয়েকশন হওয়ার পসিবিলিটি কম থাকে, যেটা হচ্ছে কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ধরনের ক্যাটালিস্ট টেম্পারেচার বা প্রেশার ভ্যারি করলে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট দিতে পারে, সেটা এখানে হওয়ার পসিবিলিটি থাকে না। তারপর যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তো বুঝতেই পারছো, শুরুতেই যে এক্সাম্পল দিয়েছিলাম, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে রেসিডুয়াল হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা ইউজ করতে চাই, মানে ডিগ্রেড করতে চাই, সেখানে কেমিক্যাল দিয়ে করলে এক্সেস কেমিক্যাল থেকে যেতে পারে, যেটা হচ্ছে ওয়াটারে থেকে যাওয়া মাছ বা এই ধরনের অ্যানিমালস এর জন্য হার্মফুল। কিন্তু আমি যদি এনজাইম দিয়ে তাকে ট্রিট করি, হাইড্রোজেন পারঅক্সাইডকে, এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট, তাহলে কি হবে, সেটা যেহেতু বায়োলজিক্যাল এন্টিটি, সিস্টেমে থেকে গেলে কোনো হার্মফুল কোনো রিয়াকশন হবে না তোমার লিভিং অর্গানিজমের উপর। এই জন্য সাধারণত বায়োকেমিক্যাল প্রসেসকে কেমিক্যাল প্রসেসের উপরে প্রায়োরিটি দেয়া হয়। এখন এটা যেটা হচ্ছে যে ড্রব্যাকস তো কিছু অবশ্যই আছে। সেটা হচ্ছে ন্যারো ওয়ার্কিং রেঞ্জ। বুঝতেই পারছো যে যেহেতু বায়োলজিক্যাল এন্টিটি, আমি বারবার বলছি যে টেম্পারেচার সেন্সিটিভ, তার মানে কোনো কারণে তোমার সিস্টেমের টেম্পারেচার বেড়ে গেলে ওই এন্টিটিটা আর কাজ করবে না। পিএইচ, টেম্পারেচার, আবার হাই প্রেসারেও দেখা যাচ্ছে যে সেল বা এগুলা কি হতে পারে, ডিনেচার্ড বা ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। তো এটা একটা প্রবলেম। আর হচ্ছে এক্সপেন্সিভ
অবশ্যই বায়োলজিক্যাল স্টাফ, যেহেতু তোমাকে এটা কি করতে হবে, কোনো জায়গা থেকে এক্সট্রাক্ট করতে হবে বা কিনে আনতে হবে এনজাইম। এগুলো তো আর রাস্তায় কেমিক্যালের মতো পাবা। তো এই জন্য এটা এক্সপেন্সিভ হয়ে যায়। আর ডিফিকাল্ট প্রোডাক্ট সেপারেশন, কোনো কারণে যদি তুমি রিয়েকশনের পরে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা যদি তোমার এন্ড পয়েন্ট হয়, তাহলে সেপারেশনটা টাফ। কেন? কারণ সবকিছু তো সলিউশনে আছে। তোমার কেমিক্যাল ক্যাটালিস্ট তো তোমরা জানো রিয়েকশন ইউজড আপ হয় না। তার মানে কি, সেই রিয়েকশনের পরে আবার রিজেনারেটেড হয়ে সলিড ফর্মেই থাকবে। কিন্তু এই বায়োলজিক্যাল এন্টিটি গুলা তুমি হয়তো দেখতেও পারো না চোখে, লিকুইড হিসেবে থাকছে। ওইটা তোমার প্রোডাক্টের সাথে মিক্স অবস্থায় থাকবে। প্রোডাক্ট যদি তোমার এন্ড পয়েন্টে তুমি কালেক্ট করতে চাও, ক্যাটালিস্ট থেকে প্রোডাক্টটাকে সেপারেট করাটা একটু ডিফিকাল্ট টাস্ক। এই হচ্ছে এখানে। তো এরপরে আমরা যেটা শুরু করবো এখানে, বায়োকেমিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা শুরু করব। সেটা হচ্ছে এনজাইমেটিক বায়োক্যাটালাইসিস করব। এটার একটু ডিটেলসে গিয়ে আমরা কি করবো, এনজাইমের ব্যাপারে কিছু ইনিশিয়াল আইডিয়া নিব, এনজাইম কাইনেটিক স্টাডি করব, এবং এনজাইমেটিক কিছু ডিভাইস ডেভেলপমেন্ট কিভাবে আমাদের ডে টু ডে লাইফে হচ্ছে সেটা দেখবো। বায়োসেন্সরের অ্যাপ্লিকেশন দেখবো, এবং ফার্মেন্টেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এখানে কভার করবো। এইটা হচ্ছে মেইনলি আমার ফার্স্ট লেকচার। বলছি যে আমি ব্যাক টু ব্যাক দুইটা লেকচার দিব, দিয়ে আমি তোমাদের আগায় রাখবো। তো কারো কোনো এনজাইমের ব্যাপারে পড়বো বলেছি। তো এনজাইম আসলে কি? মেইনলি এনজাইমও হচ্ছে প্রোটিন মলিকিউলস। ঠিক আছে, এটা প্রোটিন মলিকিউলস। প্রোটিনের কথা যদি তোমাদের মনে না থাকে মনে করিয়ে দিই। প্রোটিন হচ্ছে কি একটা বায়োপলিমার, যেটা হচ্ছে অনেকগুলা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো সেই প্রোটিনকে কি করতে পারে এনজাইম? ব্রেকডাউন করতে পারে। এনজাইম যদি প্রোটিনকে ব্রেকডাউন করতে পারে, তার মানে কি? এটা এনজাইমকে, আমি সরি, চলে গেল। এনজাইম প্রোটিনকে ব্রেকডাউন করতে পারে, তার মানে সে আবার অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে পারে। তাই তো? প্রোটিনকে আমরা বলছি বায়োপলিমার, যেটাকে এনজাইম ব্রেকডাউন করতে পারে। ব্রেকডাউন করা মানে হচ্ছে প্রোটিনের যে মনোমার অ্যামিনো অ্যাসিড তাতেই আবার কনভার্ট করতে পারে। তো সে এই এনজাইম এবং এটা এনজাইম হচ্ছে ওই যে বায়োলজিক্যাল অনেক অ্যাক্টিভিটিতে সে হেল্প করে থাকে। ফুড ডাইজেশনে হতে পারে। ফুড ডাইজেশনের এক্সাম্পল হচ্ছে আমরা যে মিট খাই, মিট কিন্তু একটা সার্টেন এনজাইম না থাকলে তুমি হজমই করতে পারবে না, গরুর মাংস বা যেটাই বলো সেটা। হজম করার জন্য সাধারণত পেপসিন বা ট্রিপসিন এই ধরনের এনজাইম ইউজ হয়ে থাকে। তারপরে দুধ, কেসিন, এটাকে হজম করার জন্য স্টমাকে কি বলে, ইয়ে, কাফ, গরুর বাছুরের হচ্ছে স্টমাকে রেনিন নামক একটা এনজাইম থাকে। তো দুধের যে প্রোটিনটা সেটাকে ব্রেকডাউন করার জন্য সেই রেনিনটা হেল্প করে থাকে। তা এই ধরনের ডিফারেন্ট কাজে এনজাইম ব্রেকডাউন হেল্প করে। তারপরে ওন হিলিং, তোমার কোনো জায়গায় যদি ফোড়া বা এই ধরনের কোনো ডিজিজ হয়, সেখানে এনজাইমকে তুমি অ্যাপ্লাই করলে সেই ডিজিজটা ভালো হয়ে যেতে পারে। ব্লাড ক্লটিং, এগুলো হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল। তারপর যেটা হচ্ছে এনজাইম হচ্ছে বায়োমেকারস অফ ডিফারেন্ট ডিজিজ। এই এক্সাম্পলটা আমি অলরেডি দিয়েছি, এইচআইভি। যে এনজাইম, একটা সার্টেন এনজাইম প্রোটিয়েজ অ্যাপ্লাই করলে তখনই এইচআইভি ভাইরাস থেকে ডিজিজটা তৈরি হয়ে থাকে। তো একইভাবে হার্ট ডিজিজের ক্ষেত্রেও হার্টে তোমার একটা সার্টেন এনজাইম যদি থাকে, হার্ট ডিজিজ ডেভেলপ করতে পারে। আর মেটাস্টেটিক ক্যান্সার বলতে বোঝায় যে একটা ক্যান্সার অন্য একটা ক্যান্সারে কনভার্ট করে ফেলা। মানে ধরো ক্যান্সার সেলটা হচ্ছে ডেভেলপ করেছে ব্রেস্ট ক্যান্সারের, কিন্তু সেই সেলটা যদি ব্রেস্ট থেকে আরেক জায়গায়, বডির আরেক জায়গায় চলে যায়, সেটাকে আমরা বলি মেটাস্ট্যাটিক ক্যান্সার। এটা কখন হয়ে থাকে? ধরো ব্রেস্ট ক্যান্সার তো ব্রেস্ট সেলের মধ্যেই ধরো আটকে আছে। তো সেখানে, ওখানে সেলগুলো কি প্রোটিন, একটা সার্টেন এনজাইম সেখানে অ্যাটাক করার পরে কি হবে, যে সেল বাউন্ডারিটা, ধরো এই যদি হয় তোমার ক্যান্সার সেল গুলা, এটা হচ্ছে সেল বাউন্ডারি হয়। একটা সার্টেন এনজাইম যদি এখানে আসে, এই সেল বাউন্ডারিটা যদি ব্রেকডাউন করে দেয়, তখন কি হবে, ক্যান্সারের সেলগুলা কি করবে, ব্লাডে চলে যাবে। ব্লাডে, ঠিক আছে, ব্লাডে চলে গেলে তখন ব্লাডের মাধ্যমে সে আরেক জায়গায় চলে যেতে পারে। সেটা কি হতে পারে, তোমার বোন, হাড়। ঠিক আছে। তো এইভাবে সাধারণত
ডিজিজ গুলো ডেভেলপ হয়ে থাকে, ব্রেস্ট মেটাস্টেটিক ক্যান্সার যেটা বলে। এটা ছিল ক্যান্সারাস সেল, একটা কনফাইন্ড স্পেসে ছিল, সেল বাউন্ডারি ছিল, সেখানে একটা সার্টেন এনজাইম অ্যাটাক করার পরে সেল বাউন্ডারিটা ভেঙে যায় এবং ভেঙে গিয়ে ক্যান্সারাস সেলগুলো ব্লাডে চলে আসে এবং ব্লাড থেকে সে চলে যাচ্ছে বোন। তো এইভাবে সাধারণত বায়োমেকার্স হিসেবে ডিফারেন্ট স্পেসে সে কাজ করে থাকে। আর এইটা তোমরা রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য জায়গায় দেখেছো যে এনজাইম আসলে কিভাবে কাজ করে। আদার রিয়েকশনের মতোই ক্যাটালিস্ট যেভাবে অ্যাক্টিভেশন এনার্জি কমায়, এনজাইমটাও হচ্ছে রিয়েকশন প্রোগ্রেসের জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা সাধারণত কমায়। আর এটাকে আমরা বলছি যে প্রোটিনকে ব্রেকডাউন যে করে সেটার ব্যাপারটা বলা আছে। তো এনজাইমের জন্য সেই প্রোটিনটাকে আমরা বলি সাবস্ট্রেট, আর এনজাইমের সাইন হিসেবে এটা দেখানো আছে। আর প্রোডাক্ট বলতে আমরা এই যেগুলা অ্যামিনো অ্যাসিডকে আমরা বলছি। এইভাবে সাধারণত এনজাইমটা কাজ করে থাকে। এখন সোর্স কোথা থেকে আসতে পারে? ডিফারেন্ট মেজর সোর্সেস আছে। এক হচ্ছে প্ল্যান্ট থেকে আসতে পারে, প্যাপিন, তারপরে ব্রোমেলিন, ডিফারেন্ট টাইপের। তারপরে অ্যানিমালস, যে রেনেট, যেটা আমি বললাম রেনিন বা রেনেট বলো, কাউ বডিতে থাকে, মাইক্রো অর্গানিজম, ইস্ট, ফাঙ্গাস, এগুলো থেকে এনজাইম আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো স্পেসিফিসিটি, আমি যেটা বলছিলাম যে একটা সার্টেন এনজাইম মানে বায়ো মলিকুলস গুলা সাধারণত যেখানে যার কাজ করার কথা সেখানেই কাজ করবে। ক্যাটালিস্ট এনজাইমের কথা আমি এক্সাম্পল দিয়েছি, যে হাইড্রোজেন পারঅক্সাইডকে সে অক্সিজেন আর আর ওয়াটারে কনভার্ট করে। এই ক্যাটালিস্টকে তুমি যদি অন্য কোনো প্রোটিনে দাও, সে কিন্তু অন্য কোনো কিছুতে কনভার্ট করবে না, কোনো রিয়েকশনই করবে না। তো এইভাবে তোমার স্টার্চ কে ব্রেক ডাউন করার জন্য ডায়াটাইজ নামক একটা এনজাইম আছে যেটা ম্যালটোজে কনভার্ট করে। তেমনি যে পেপসিন যেটা বললাম, প্রোটিন আমরা কাউ মিট বা যেটা খেয়ে থাকি বিফ, সেটাকে ব্রেক ডাউন করে শর্ট পলিপেপটাইড, অ্যামিনো অ্যাসিড বলতে পারো। অ্যামিনো অ্যাসিড থেকে কি হয়, কয়েকটা অ্যামিনো অ্যাসিড মিলে পেপটাইড তৈরি হয় না, সেটাকেই বলছে পলিপেপটাইড। তো কনভার্ট করতে পারে। তো রেনিন, যেটা বললাম কাউয়ের স্টমাকে থাকে, গরু বাছুরের, সেখান থেকে সলিউবল কেসিন, কেসিনটা কি মিল্ক প্রোটিন, তাকে ইনসলিউবল কেসিন বা এটাকে টার্ডেড মিল্ক হিসেবে তৈরি করতে পারে। এভাবেই সাধারণত স্পেসিফিক এনজাইম বিভিন্ন স্পেসে কাজ করে। এনজাইম আমরা বারবার বলছি যে স্পেসিফিক, সেটার কারণ হচ্ছে এনজাইমের লক অ্যান্ড কি মেকানিজম। এটা আমি অলরেডি যে এক্সাম্পল যখন করোনা ভাইরাস দিচ্ছিলাম আমরা কিছুটা বলেছি যে একটা সার্টেন স্পেসে আটকানোর জন্য সার্টেন একটা এন্টিটি লাগে। তো এটাকে লক অ্যান্ড কি মেকানিজম কেন বলে? একটা সার্টেন সাবস্ট্রেটের জন্য যে পজিশনটা থাকে যেখানে এনজাইমটা অ্যাটাচ হবে সেটা একদম স্পেসিফিক ফর এনজাইম। তাহলে এখানে তোমার এই যে এনজাইমের এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট আমরা বলছি। অ্যাক্টিভ সাইট কেন বলছি? এখানে সাবস্ট্রেটটা অ্যাটাচ হতে পারবে এবং এখানে এই সাবস্ট্রেটটা এসে যখন অ্যাটাচ হবে তখন এনজাইম আর এই যে এটা এনজাইম আর এটা সাবস্ট্রেট মিলে একটা কমপ্লেক্স তৈরি হয়। কমপ্লেক্স তৈরি হয়ে এখানে কেমিক্যাল ফিজিক্যাল ট্রান্সফরমেশন বা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হয়ে প্রোডাক্ট তৈরি হয়। তো প্রোডাক্ট গুলো কি হয়, এনজাইম যেহেতু ক্যাটালিস্ট এটা তো আর ইউজড আপ হয় না, এখান থেকে প্রোডাক্ট গুলো আস্তে করে রিলিজ হয়ে যায়। সো এখানে একটা লক অ্যান্ড কি মেকানিজম আছে স্পেসিফিক হওয়ার কারণে। এই সাবস্ট্রেটটা শুধু এই এনজাইমের অ্যাক্টিভ সাইট, যেটা অ্যাক্টিভ সাইটে অ্যাটাচ হবে, কমপ্লেক্স তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করবে এবং প্রোডাক্টটা এখান থেকে রিলিজ হয়ে যাবে। এখন এই সাবস্ট্রেটটা তুমি যদি দুইটা এই শেপের হয়, এখানে কিন্তু অ্যাটাচ করবে না কারণ অ্যাক্টিভ সাইটের সাথে এটার শেপটা মিলবে না। তো যেহেতু একটা স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটের সাথে কাজ করে, স্পেশাল মরফোলজি বলো বা স্পেশাল স্ট্রাকচারের উপরে, তো লক এন্ড কি মেকানিজমটা লাগে, কারণ এই যে এখানে একটা কমপ্লেক্স তৈরি হয়ে থাকতে হয়, সেটাকে আমরা এনজাইমের লক এন্ড কি মেকানিজম বলে থাকি। এরপরে আসি এনজাইম ইনহিবিশনে। লক এন্ড কি মেকানিজম থেকে আমি বলবো যে এনজাইমের অ্যাক্টিভ সাইট আমি বললাম না, যে এখানে এনজাইম যদি এটা হয়, এই যে এখানে এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা সাবস্ট্রেট। তো দেখো অ্যাক্টিভ সাইটের সিমিলার শেপ, এটা হচ্ছে সাবস্ট্রেট, এরকম একটা ইনহিবিটর বলছি এটা যেটা আসলে রিয়েকশন দিবে না, তার অ্যাক্টিভ সাইটের সিমিলার শেপ থাকছে। তখন কি হচ্ছে,
দেখা যাচ্ছে যে এনজাইমের সাথে সাবস্ট্রেটটা অ্যাটাচ হওয়ার আগে ইনহিবিটরটা যদি অ্যাটাচ হয়ে যায়, তাহলে আমরা যে রিয়েকশনটা পাওয়ার কথা সেটা তো আমরা পাবো না। তাহলে কি হচ্ছে, এনজাইমের অ্যাক্টিভিটিটা ইনহিবিটেড হয়ে যাচ্ছে। এই ফেনোমেননটাকে এনজাইমের ইনহিবিশন সাধারণত বলে থাকে। এতে করে খুব স্বাভাবিকভাবে এনজাইমের অ্যাক্টিভিটি লুজ হবে, কারণ এখানে আমার তৈরি হওয়ার কথা ছিল এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স, সেই কমপ্লেক্স থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে এনজাইম থেকে রিলিজ হয়ে যাওয়ার কথা লক এন্ড কি মেকানিজম অনুযায়ী। ইনহিবিশন থাকলে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয় না, এবং আমরা যেই এক্সপেক্টেড রিয়েকশন চাচ্ছি সেটা হয় না। তো এই এনজাইম ইনহিবিশনটা আমাদের স্টাডি করতে হয়, কারণ আমি শুরুতে যে এক্সাম্পল দিচ্ছিলাম যে ড্রাগ ডিসকভারি, কোনো একটা সার্টেন এনজাইমের জন্য যেই ডিজিজটা হয়, সেই এনজাইমটাকে যদি আমি ইনহিবিট করে দিতে পারি তাহলে তো ডিজিজটা হবে না। সেই জন্য আমরা সাধারণত এনজাইম ইনহিবিশন স্টাডি করে থাকি, যে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে আমি অন্য কোনো একটা প্রোটিন দিয়ে দিয়ে আমি স্টপ করে দিই। ঠিক আছে। তো এই ইনহিবিশন আবার তিন ধরনের: কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ। সেটা কি ধরনের জিনিস? কম্পিটিটিভ বলতে মানে তাকে কম্পিটিশন করতে হবে ইনহিবিটরকে। ইনহিবিটর আর সাবস্ট্রেট হচ্ছে কম্পিটিশন করবে যে অ্যাক্টিভ সাইটটাকে কে অকুপাই করতে পারে। সিমিলার টাইপের শেপ, নর্মাল সাবস্ট্রেট আর কম্পিটিটিভ ইনহিবিটর থাকলে সে কি হচ্ছে, সাবস্ট্রেটের জায়গাটা সে দখল করে নিচ্ছে। তার মানে তাদের সিমিলার টাইপের শেপ, সে কম্পিটিশন করে অকুপাই করে নিতে পারে। এটাকে প্রিভেন্ট করার উপায় কি? উপায় হচ্ছে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া। বাড়িয়ে দিলে কি হবে, এই লোকেশনটাতে ইনহিবিটর যাওয়ার আগে, যেহেতু এটা কম্পিটিশনের ব্যাপার, নর্মাল সাবস্ট্রেটটাই অকুপাই করে ফেলতে পারে। নন কম্পিটিটিভ মানে হচ্ছে ইনহিবিটর অ্যাক্টিভ সাইট যেটাতে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে তার বাদে অন্য কোনো জায়গায় অ্যাটাচ হয়ে যায়, এটা হচ্ছে ইনহিবিটর। সে অন্য কোনো জায়গায় অ্যাটাচ হয়ে যেটা হয়, তার অ্যাকচুয়াল অ্যাক্টিভ সাইটটাকে ডিস্টর্টেড করে দেয়। এখানে যদি দেখো, এখানে থাকার কথা যেই শেপের, এই একটা ইনহিবিটর অ্যাটাচ হওয়ার কারণে অ্যাক্টিভ সাইটটা কি হলো, ডিস্টর্টেড হয়ে গেল। ডিস্টর্টেড হওয়ার কারণে এখানে লক এন্ড কি মেকানিজমটা কাজ করবে না, কারণ এটা তো খাপে খাপে মিলে নাই। তখন এখানে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে বসতে পারলেও কোনো রিয়েকশন হবে না। এই জন্য এটাকে নন কম্পিটিটিভ বলে, কারণ এখানে ইনহিবিটরটা অন্য কোনো জায়গায় বসে এটার অ্যাক্টিভ সাইটটাকে নষ্ট করে দেয়, কিন্তু এই জায়গাটায় বসে না। সেই জন্য এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। যেহেতু কম্পিটিশনের কোনো ব্যাপার নাই, সেজন্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালেও এই ইনহিবিশন আমরা সাধারণত ওভারকাম করতে পারি না। ফাইনালি যেটা হচ্ছে, ইনহিবিটর যেগুলো হচ্ছে অনলি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে অ্যাটাচ হয়, তাকে আনকম্পিটিটিভ করছি। আনকম্পিটিটিভ, ঠিক আছে। এটা ডিরেক্টলি এনজাইমের মধ্যে না, এই যে সাবস্ট্রেট ফর্ম করে গেল, তখন যদি একটা ফরেন বডি এসে এর মধ্যে অ্যাটাচ করে ফেলে, তখন যেটা হয় যে এরা সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি করার কথা সেটা আর তারা তৈরি করতে পারে না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আহ মানে আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, ইনক্রিজিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি আমরা বাড়াতে থাকি, তাহলে শুধুমাত্র ইনহিবিশনকে ফেভার করবে। কিভাবে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানো মানে কমপ্লেক্সের অ্যামাউন্টও বাড়তে থাকবে। যত বেশি বাড়তে থাকবে, এবং এই ধরনের ইনহিবিটর যদি থাকে, সে তো আর অ্যাক্টিভ সাইটের জন্য বসে নাই, সে কমপ্লেক্স যত পাবে তার সাথে অ্যাটাচ হতে থাকবে। তো বেশি সাবস্ট্রেট মানে বেশি কমপ্লেক্স তৈরি হবে, বেশি ইনহিবিশন ইনহিবিটর তাদের সাথে অ্যাটাচ হবে, এবং আনকম্পিটিটিভ ইনহিবিটর থাকলে এগুলো সাধারণত এইভাবে বাড়তে থাকে। তো আমার মনে হয় এই পর্যন্তই আছে এখানে। ইয়েস। তো ওয়াইডলি ইউজ করে থাকে এখানে এনজাইমটা, যেটা হচ্ছে প্রোটিনকে ব্রেক ডাউন করতো, সেই এনজাইমটাকে স্টপ করে দেওয়া হয়, যে প্রোটিনটাকে সামনে পেলেও সে যেন ব্রেক ডাউন করতে না পারে। তো এইচআইভির যদি কোনো মেডিসিন আবিষ্কৃত হয়, তার কাজ কি হবে, যদি কোনো কারণে এইচআইভির যেই প্রোটিয়েসটা এইচআইভি ভাইরাসকে ব্রেক ডাউন করে, সেই প্রোটিয়েস এনজাইমটাকে ব্লক করে দেওয়া। তো ডিজিজ মেডিসিন তৈরি করা মানে হবে সেটাই। তো